আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি, এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু আপনি চোরের সাথে সাথ দেবেন? আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেন 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। আচ্ছা, তাহলে আপনি বিজেপির বি টিম ছিলেন না, যারা এখন ভাঙলো তারা? সেটা মানুষ বিচার করবে। আমাকে তো বলা হতো অনেক কিছু, গাদ্দার, যে গাদ্দার বলা হয়েছে, বিজেপির বি টিম বলা হয়েছে। আজকে যারা বি টিম তাদের আজকে সিকিউরিটি থেকে যাচ্ছে, আর আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম। আমাকে এত থ্রেট ছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ছিল। এমনকি 23শে এপ্রিল যেদিন পোল হলো সেদিনকেও আমাকে প্রাণে, যদি এই সেন্ট্রাল সিকিউরিটি না থাকতো আমি সেদিনকেই মরে যেতে পারতাম, মেরে ফেলতো। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আক্রুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে মোক্ষম চাল দিয়েছেন হুমায়ুন কবির, দক্ষিণা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা প্রত্যেকে দেখেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা নয়া তৃণমূল করতে চাইছিলেন, কিন্তু নয়া তৃণমূলের ভবিষ্যৎ কি আমরা প্রত্যেকেই বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি তাকে বহিষ্কার করে কি ভুল করলো? এই ঋতব্রতকে প্রথমে সিপিএম থেকে বহিষ্কার হয়েছে, তারপর তৃণমূল থেকেও বহিষ্কার হয়েছেন। শুধু বহিষ্কৃত নেতা হিসেবেই ঋতব্রতর যে খ্যাতি, তিনি এলওপি হওয়ার জন্য কার্যত যে চাল তিনি চেলেছেন তাতে উল্টে ঘুরিয়ে হুমায়ুন কবির ঘুম হারাম করে দিয়েছেন ঋতব্রতদের। আমার সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির, কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণা দিতে চান, আপনাকে তো এত কষ্ট দিয়েছে, আপনার বাড়িতে পুলিশ পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে হেনস্থা করেছে শুধুমাত্র আপনি বাবরি করার জন্য। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তখন তিনি আমার ছেলেকে শক্তিপুর থানা উঠিয়ে নিয়ে গেছে। আমার মিসেসের নামে 22 বছর আগে আমি জায়গা লিগেলভাবে কিনে সেখানে বাড়ি করেছি, সেই বাড়িতে বসবাস করি। আমার মিসেস মীরা সুলতানা, তার নামে এফআইআর করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আমার জামাই, মেয়ে, বিয়াই, বিয়ান, এমনকি আমার 7 বছরের নাতনি, তাদের নামেও মানে কেস দিতে ছাড়েনি। কিন্তু তবুও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাংলার সুখ্যাতি নেত্রী, বা তিনি একসময় বাংলার অগ্নিকন্যা ছিলেন, সততার প্রতীকও ছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তার ভাইপোকে দেখতে গিয়ে গোটা পার্টিটাকে আজকে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, যে আক্রুজ্জামানদেরকে তার ক্যাবিনেটের রাষ্ট্রমন্ত্রী রেখেছিলেন, যে জাভেদ খানকে দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় রেখেছিলেন, যে সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা, আজকে যাদেরকে তিনি খুব কাছের মনে করেছিলেন, আর এই হুমায়ুন কবিরদের তিনি চিনতে পারেননি, কথা দিয়েও সেই কথা রাখেননি। তবুও বলছি, এইভাবে একজন 71 বছরের মহিলাকে, 45 বছরের যার পলিটিক্যাল ক্যারিয়ার, সেই ব্যক্তির সঙ্গে যে ঋতব্রত, সন্দীপন সাহা, এই আক্রুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিনরা যেটা করছে, এটার জন্য আমার মনে হয়েছে যে আজকের দিনে ভবানীপুরে 29শে এপ্রিলের ভোটে 4 মেতে হারলেও আগামী দিনে যে বাই ইলেকশন হবে সেখানে মমতা ব্যানার্জি যদি নিজে মনে করেন তিনি বিধানসভায় আসবেন, আমাকে বললেই, প্রস্তাব দিলেই আমি রেজিনগর থেকে শুধু ওনাকে প্রার্থী আহ্বান করছি না, আমি নিজের দায়িত্ব নিয়ে ওনার হয়ে প্রচার করে ওনাকে জিতিয়ে এনে বিধানসভায় প্রবেশ করাতে চাচ্ছি,
এদের মুখ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলবো, যে ভাইপোর জন্য অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে দূরে ঠেলে দিয়েছে, আপনি নিজের ছেলেকে দাঁড়া করাবেন বলেও ছেলের থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, ছেলের মাত্র 33 বছর বয়স। আগামী দিনে সে বেঁচে থাকলে, পলিটিক্সে থাকলে, আমরাও 63 বছর বয়স, মমতা বন্দ্যোপাধ্যায়ের 71 বছর বয়স। এই হাউসে 82 বছরের সুবনদেব চট্টোপাধ্যায় বিধায়ক আছে, 80 বছরের আব্দুল খালেক মোল্লা বিধায়ক আছে, 76 বছরের নিয়ামত হাজি বিধায়ক আছে। কাজেই আমার ছেলে বিধায়ক হওয়া সময়ের অপেক্ষা, পরে দরকার হলে পরে মানে হবে। নিজের ছেলের থেকে আপনি মমতা ব্যানার্জিকে বেশি এটা পলিটিক্যাল তার যে সম্মান, সেইটাকে তাকে নিয়ে যে তাচ্ছিল্য, অবজ্ঞা বা যে ধরনের তাকে অ্যাডভাইস চাইছে এত বড় স্পর্ধাদের, এই গদ্দারদের, মমতা ব্যানার্জির পার্টির প্রতীক নিয়ে ভোটে জিতে তারা মমতা ব্যানার্জিকে অ্যাডভাইজার রাখতে চাইছে। এই ঔদ্ধত্য কি করে? এই কথাটা আপনাকে খুব আঘাত করেছে। নিশ্চয়ই পলিটিক্সে হার জিত আছে, পলিটিক্সে আজকে কেউ জিতেছে, কেউ হেরেছে। আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঢোকাতে চাইছেন কেন, কারণটা কি? আমি একটাই কারণে, যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, তার বিপুল সমর্থন, 208টা আসন। অপোজিশনে যদি মমতা ব্যানার্জি থাকে, আজকে বিরোধী দলনেতা যদি মমতা ব্যানার্জি থাকে, যে 60 জন এমএলএ ঋতব্রতর সঙ্গে গিয়েছে, যেদিন মমতা ব্যানার্জি প্রবেশ করবে সেই দিন মমতা ব্যানার্জির কাছে আবার 60 কেনা 65 সংখ্যা চলে যাবে। তার মানে তখন এই স্পিকার মমতা ব্যানার্জিকেই আবার বিরোধী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে বা চেয়ারে দিতে বাধ্য হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আপনি তো দল ভাঙেননি, আপনি নিজে বেরিয়ে গেছেন, আলাদা দল করেছেন। আমাকে বাধ্য করা হয়েছে, অসম্মান করা হয়েছে আমাকে। ববি হাকিম যে দুজনকে পাশে বসি, আজ নিয়ামত হাজি এবং আখরুজ্জামান কে পাশে বসি বলেছিল কি আমার অপরাধ কি, যে আমি নাকি বাবরি মসজিদ কেন করতে যাব, উনি মন্দির করতে পাবেন, আমি মুসলমান একটা মসজিদ করতে পাবো। উনি তারাপীঠের পোস্ট ট্রাস্টের চেয়ারম্যান থাকবেন। তো এই ধরনের অন্যায়ের আজকে তারা শাস্তি পেয়েছে। ববি হাকিম রিজাইন করলো, কি গেমটা কি এটা হওয়ারই ছিল। ববি হাকিমের কিছু করার নেই, এনাদের মতো মেরুদণ্ডহীন লোক এই সমস্ত কলকাতার মেয়র পদে থাকার যোগ্যই নয়। ঠিকই হয়েছে, ওর আগেই যেদিন 4 তারিখে তৃণমূলের সরকার গদিচ্যুত হয়েছে, সেই দিনই উচিত ছিল মমতা ব্যানার্জিরও পদত্যাগ। বলছি, এই খেলাটা কি ববি হাকিম খেলছে? আমার মনে হয় না, এর কোনো গুরুত্ব নেই। আমরা ববি হাকিমকে যতবার থেকে কতজন বিধায়ক এলো কি করে? সমস্ত যারা 9 জনের মধ্যে একজনকে আমি আটকেছি, 9 জনকে, তাকেও হুমকি দেওয়া হয়েছিল, তাকেও আসতে বাধ্য করাচ্ছিল। বাবর আলী, সে আমার ঘটনাক্রমে আমার ভাগনা, আমার পিস্তুত বোনের ছেলে। আপনি বারণ করলেন? আমি তাকে বললাম, তোকে টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি, তুই মানুষের ভোটে বিধায়ক হয়েছে, তুই যাবি না, তোর কে কি করে আমি দেখে নেবো। সে আমার ভরসায় মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছে। তাকে তো আমি বলিও নি যে আমার পার্টিতে আসতে হবে, তাকে বলেছে তুই মমতা ব্যানার্জির টিকিট দিয়েছে, মমতা ব্যানার্জি। আপনি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনি গাদ্দারি করেননি, মমতা ব্যানার্জি আপনাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ করেছে, তার পরিণতি আজকে সে ভুগছে। আমাদের যদি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসটা, আপনি তো দীর্ঘদিনের সৈনিক ছিলেন, আপনার ভালো লাগছে? খারাপ লাগছে, একদম খারাপ লাগছে। কারণ হার জিত থাকবে, কেউ অপোজিশনে থাকবে, কেউ শাসকে আসবে। বিধানসভায় আপনাদের অপোজিশনই থাকবে না, আপনি ছাড়া তো কাউকে মুখ খুলতে দেখছি না। নওশাদ সিদ্দিকী কোথায়? নওশাদ সিদ্দিকী কোথায় সেটা মাঝে মাঝে দেখবেন, ও বড় বড় কথা বলে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে আজকে আমরা তোহা সিদ্দিকী সাহেবকে বহু কথা বলতে দেখতাম। যখন শুভেন্দু অধিকারী কুরবানি নিয়ে 1950 সালের পুলিশ প্রশাসন লিফলেট বিলি করছে, তখন দেখা যাচ্ছে নাখোদা মসজিদের ইমাম শফিক সাহেব এবং তোহা সিদ্দিকী
একদম 1 ঘন্টার মধ্যে সারেন্ডার করছে, বলছে আমাদের কোরবানি করার দরকার নেই। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, এই এখন যে রাজনৈতিক দোলাচল চলছে, কাল থেকে শুরু হয়েছে, আপনিও আজকে বাউন্সার দিয়েছেন, কার্যত এই দোলাচলের মধ্যে কি বিধানসভাটা আপনাদের এর আলটিমেট কোনো কাজ হবে না, এইসবই হতে থাকবে নাকি ভাঙাচোরা? দেখেন, এখানে কি সিন্ধে মডেল হবে নাকি? 9 তারিখে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, সাধারণ বিধায়কদের মন্ত্রী বাদে। গত 1 তারিখে আবার 35 জন মন্ত্রী শপথ নিল। মন্ত্রীরা তাদের সুযোগ সুবিধা, যা যা স্যালারি সবই কিন্তু পাবে, কিন্তু সাধারণ বিধায়কদের যে স্ট্যান্ডিং কমিটিতে মেম্বার হতে হয় বা তাদের সাপ্তাহিক যে মিটিং করতে হয়, যে অ্যাটেন্ডেন্স দিতে হয়, তারপরে তাদের 2000 করে ডেলি অ্যালাউন্স অ্যালট হয়। এখন পর্যন্ত 4 মে, আজকে জুনের 4, 1 মাস হয়ে গেছে, এখনো বিধানসভায় কোনো যে 38টা স্ট্যান্ডিং কমিটি আছে, কোনো কমিটি এখনো তৈরি হয়নি। এই কমিটি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত জেনারেল এমএলএ সে বিজেপির হোক, কংগ্রেসের হোক, সিপিএমের হোক, আম জনতা উন্নয়ন পার্টির হোক, টিএমসির হোক, কোনো বিধায়ক এই যে ডেলি অ্যালাউন্স 2000 টাকা করে, মানে মাসে 60,000, 61,800 টাকাটা পাবে। আর এই 60,000 করে এই সেই 4 মের পরে, যেটা 13 তারিখে শপথ নিয়েছে, 14 তারিখে শপথ নিয়েছে, তারা কিন্তু এই টাকা পাবে না। তাহলে আপনি বিজেপির বি টিম ছিলেন না, যারা এখন ভাঙলো তারা? সেটা মানুষ বিচার করবে। আমাকে তো বলা হতো অনেক কিছু, যে গদ্দার বলা হয়েছে, বিজেপির বি টিম বলা হয়েছে। আজকে যারা বি টিম তাদের আজকে সিকিউরিটি থেকে যাচ্ছে। আর আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম, আমাকে এত থ্রেট ছিল, আমাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি ছিল। এমনকি 23শে এপ্রিল যেদিন পোল হলো, সেদিনকেও আমাকে প্রাণে, যদি এই সেন্ট্রাল সিকিউরিটি না থাকতো আমি সেদিনকেই মরে যেতে পারতাম, মেরে ফেলতো। তো তারপরেও আমার তোষামত করতে পারি না বলে আমার আজকে সেন্ট্রাল সিকিউরিটি প্রোভাইড করার পরে মার্চের 5 তারিখে দিয়েছে, আর 1 তারিখে রাত্রে আবার সেই সিকিউরিটি উইথড্র হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, অধীর চৌধুরীর সিকিউরিটি কবে 2024-এ হেরেছে, এখনো দিল্লিতে তার বাসা ছাড়তে চিঠি দেয়নি বিজেপি গভর্নমেন্ট। আবার তার 16 জন সিকিউরিটি আছে, তার সঙ্গে স্কোয়াড গাড়ি আছে, তারকে কোনো ব্যাপার নাই। আর আমাদের 3 মাসের মাথায় সিকিউরিটি দেওয়া হলো। আমার যেখানে প্রচন্ড থ্রেট আছে, লাইফ রিস্ক আছে, আপনার তুলে নেওয়া হয়েছে, আমার তুলে নেওয়া হলো। এ তো সবাই কে টিম আর কে এ টিম, এখানেই প্রমাণ হবে। আচ্ছা, আপনার কি মনে হয় রেজিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে কন্ট্যাক্ট করে, যদি যোগাযোগ করে, তাহলে কি গেম জমে যাবে? দেখুন, নিশ্চিতভাবে আমি বলছি, আমি কোনো নিজেদের নেওয়ার জন্য বলিনি। আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারার পরে তিনি এমনিতেই বলেছিলেন আমি হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, এবং তিনি বলেছিলেন আমি হারিনি, আমি রিজাইন দেব না। কিন্তু তার দল হেরেছিল, সেটাই বড় কথা। আপনি কি মমতা ব্যানার্জির কাছে এখন গিয়ে বলবেন? না না, আমি মোটেই বলতে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে যদি আমাকে বলে যে আমি বিধানসভায় যেতে চাই, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার সামনাসামনি হতে চাই, বিরোধী ভূমিকায় আমি বিধানসভার ভেতরে লড়াই করতে চাই, তাহলে আমি নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে ওই সিটে শুধু দাঁড় করানো না, আমি নিজে প্রচার করে ওনাকে জিতিয়ে আনার দায়িত্ব আমি নেব। আপনি চোরের সাথে সাথ দেবেন? চোর তো ধরেন, চোর যারা হয় তাদের জুডিশিয়ালি বিচার হয়, আইনসম্মত বিচার হয়। পলিটিক্যাল ম্যানরা চুরি করলে তাদেরও ঠিক সেইভাবেই বিচার হওয়া উচিত। এখনও তো মমতা ব্যানার্জি যে চুরি করেছে, তোলাবাজি করেছে, প্রশ্রয় দিয়েছে, তার ভাইপো করেছে, এখনও তো অফিসিয়ালি তারা জুডিশিয়ালের দ্বারস্থ হয়নি, এখনও প্রমাণিত নয় যে সে চোর বা সে, যেমন লালু প্রসাদ যাদব ঘোটালা কেলেঙ্কারিতে তার যে সাজা হয়েছিল, তার জন্য সে এমএলএ এমপি ভোটে দাঁড়াতে পায়নি ইলেকশন কমিশনে। তো সেই ধরনের তো ব্যাপার নেই। কাজেই আমি অফিসিয়ালি যখন চোর প্রমাণিত নই, সেই রকম একজন সিনিয়র পলিটিশিয়ানকে আমি সাপোর্ট করতেই পারি, বিধানসভায় আনতেই পারি।